পালমোনারি হাইপারটেনশন এবং কড পালমোনারি এটা আমরা কোথায় শেষ করি, এই সব মানে বিষয়গুলো আমাদের কাজে লাগে হচ্ছে যখন লংকে সিওপিডি বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এই ধরনের বিষয় পাই, তখন পালমোনারি হাইপারটেনশন অথবা ভালভুলার হার্ট ডিজিজ, আদার হার্ট ডিজিজ আছে, সেই ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করেছে কিনা তো আসতে যাবে। সিওপিডি যদি লং ডিস্টেন্স থাকে, রাইট সাইডের হার্ট ফেলিওর হয়, তখন তাদের জন্য কড এই সিচুয়েশনে এই টপিকটা আমাদের জানা। তো এটা যেহেতু পরীক্ষায় একটা কমন লং কেস হিসেবে থাকে, এই বিষয়গুলো জানা। What is pulmonary? Pulmonary পালমোনারি হাইপারটেনশন আমরা জানি সিস্টেমিক হাইপারটেনশনের ডেফিনিশন অথবা ডায়াবেটিক কন্ট্রোল আমরা পালমোনারি হাইপারটেনশনের মেইন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার, পালমোনারি আর্টেরিয়াল প্রেশার, হার্ট ক্যাথেটারাইজেশন, ক্যাথেটার করে তারপরে পেশেন্টটাকে চেক করা হয়। এটা আরো ডেফিনেশন আছে, পালমোনারি আর্টেরিয়াল প্রেশার, ট্রান্সপালমোনারি প্রেশার ইত্যাদি ইত্যাদি আছে। তা তোমরা এটুকু মনে রাখো যে মেইন পালমোনারি আর্টারি প্রেশার as measured by right heart catheterization if 25 millimeter mercury or more, that is pulmonary hypertension. এখন ক্লাসিফিকেশন অফ পালমোনারি হাইপারটেনশন, ক্লাসিফিকেশন দুই রকম ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন বা যেটাকে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বলা হচ্ছে, আর একটা ক্লাসিফিকেশন আছে ফাংশনাল, ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ severity. তো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বা এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন এটা হচ্ছে আমরা এখানে পড়বো। আর যে নিউ ইয়র্ক অ্যাসোসিয়েশন গ্রেডিং যেটা, এটা তোমরা জানো যে গ্রেডিং অফ ডিসনি একটা আছে, এটাই হচ্ছে এটা যে গ্রেড 1 হচ্ছে যে ডিসনিয়া অন সিভিয়ার এক্সারশন, গ্রেড 4 হচ্ছে ডিসনিয়া at rest, আর মাঝখানে একটা ডিসনিয়া অন মাইল্ড এক্সারশন, ডিসনিয়া অন মডারেট এক্সারশন, এরকম আর কি। তাহলে এটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন যেটা কমনলি নোন, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, ওটা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এখন এটা হচ্ছে ক্লাসিফিকেশন ক্লিনিক্যাল, এটাকে WHO ক্লাসিফিকেশন বলা হয়। হেডিংটা হচ্ছে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, পালমোনারি ভেনাস হাইপারটেনশন, pulmonary hypertension associated with a disorder of the respiratory system and or hypoxemia. Pulmonary hypertension caused by chronic thromboembolic disease and miscellaneous conditions. এই ভিতর pulmonary arterial hypertension যেটা, সেটা হতে পারে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, অর্থাৎ আর কোনো কজ নাই, শুধু পালমোনারি হাইপারটেনশন ইজ দ্য অ্যাবনরমালিটিস। এটা ফ্যামিলিয়াল হতে পারে অথবা স্পোরেডিক, বিচ্ছিন্নভাবে দু একজন হতে পারে। আরেকটা গ্রুপ হচ্ছে যেখানে একটা প্রাইমারি কজ আছে এবং সেকেন্ডারি টু দ্যাট কজ there is primary pulmonary hypertension। এখন সেটা কি, সেই কজগুলো কি, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজ, congenital systemic to pulmonary shunt,
congenital shunts, portal hypertension, HIV infections, exposure to various drugs and toxins, and persistent pulmonary hypertension in the newborn. These are the secondary causes leading to pulmonary hypertension. Pulmonary venous hypertension. Venous hypertension, cardiac causes. Left-sided atrial or ventricular heart disease. Left-sided valvular heart disease. Primary left-sided valvular heart disease. Pulmonary veno-occlusive disease. Pulmonary capillary hemangiomatosis. অর্থাৎ লেফট-সাইডেড হার্ট ডিজিজ যেমন মাইট্রাল স্টেনোসিস বা মাইট্রাল রিগার্জিটেশন হলো, তাহলে ফার্স্ট মাইট্রাল স্টেনোসিসের লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে যেতে অবস্ট্রাকশন হচ্ছে। যখন তা হচ্ছে তখন এটা ব্যাক প্রেসার হচ্ছে, ব্যাক প্রেসারে পালমোনারি ভেনাস সার্কুলেশনে প্রেসার রাইজ করছে। পালমোনারি ভেনাস সার্কুলেশনে প্রেসার রাইজ করার কারণে এটা আবার ক্যাপিলারি থেকে এটা ট্রান্সমিট হয়ে পালমোনারি আর্টেরিয়াল সিস্টেমে যাচ্ছে এবং সেখান থেকে রাইট ভেন্ট্রিকল হয়ে রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত এটা ব্যাক প্রেসারে যাচ্ছে। এই যে লেফট সাইডেড হার্টের ডিজিজের কারণে যে পালমোনারি হাইপারটেনশনটা হচ্ছে, এটা হচ্ছে পালমোনারি ভেনাস হাইপারটেনশন। Next group is important group, pulmonary hypertension associated with the disorders of respiratory system and hypoxemia. আমরা commonly যেটা পেয়ে থাকি যেমন chronic obstructive pulmonary disease, diffuse parenchymal lung disease, sleep disorder breathing, alveolar hypoventilation disorder, chronic exposure to high altitude, neonatal lung disease, যেগুলো আছে এগুলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা কমনলি পেয়ে থাকি এবং এটার সাথে যখন পালমোনারি হাইপারটেনশন থাকে তখন তাকে আমরা কর পালমোনারি বলি। Another group is pulmonary hypertension caused by chronic thromboembolic disease. Thromboembolism যদি ক্রনিক্যালি হয়, তো কারো ডিপ ভেন থ্রম্বোসিস আছে, ক্রনিক্যালি থ্রম্বোএম্বোলিজম হতে থাকে এবং এটা যে পালমোনারি ভাস্কুলেচারে এটা থ্রম্বাসটা এম্বোলিজম হয় এবং ওই ভাস্কুলেচার ডিস্ট্রাকশন হতে থাকে, অবস্ট্রাকশন হতে থাকে। এটা যদি ক্রনিক্যালি চলতে থাকে তাহলে দ্যাট ইজ অ্যানাদার কজ অফ পালমোনারি হাইপারটেনশন। এছাড়া হতে পারে এই থ্রম্বোএম্বোলিজম না হয়ে পালমোনারি সার্কুলেশনে ভিতরেই থ্রম্বাস ফর্মেশন হতে পারে, সেটাকে বলা হয় ইন সিটু থ্রম্বোসিস। অ্যানাদার ইজ সিকল সেল ডিজিজ। এছাড়া আর কিছু মিসসেলেনিয়াস কন্ডিশনস আছে যেটা ইনফ্লামেটরি কন্ডিশনস হতে পারে অথবা পালমোনারি ভেসের উপর যদি এক্সটার্নাল কম্প্রেশন হয়, পালমোনারি ভেনাস সার্কুলেশন বা লার্জ ভেন এগুলোর উপরে কত স্পেস অফ ভেন্টিলেশন বা এন্ডোলাস লিম্ফ নোড এগুলো যদি কম্প্রেস করে তাহলে সেখানেও এই পালমোনারি হাইপারটেনশন হতে পারে। তাহলে দিস আর দ্য কজেস। এখন আমরা এর ভিতর থেকে যেসব পালমোনারি হাইপারটেনশন associated with the disorder of the respiratory system and or hypoxemia, এই যে কজগুলো আছে এই কন্ডিশনস গুলোতে যে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে এবং এই পালমোনারি হাইপারটেনশনের কারণে যে কার্ডিয়াক প্রবলেম গুলো ডেভেলপ করে সেটাকে আমরা বলি কর পালমোনারি। কর পালমোনারি ডেফিনেশন তোমরা জানো, দিস ইজ দ্য স্ট্রাকচারাল অর functional disorder of heart secondary to pulmonary hypertension associated with disorders of the respiratory system and or hypoxemia. হচ্ছে কর পালমোনারি ডেফিনেশন। আমরা ক্লিনিক্যাল ফিচার্স ট্রিটমেন্ট যা কিছু বলবো কর পালমোনারি, এই পালমোনারি হাইপারটেনশনের জন্য যেসব ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট বলবো সেগুলো সবই এই কর পালমোনারির জন্য প্রযোজ্য। এখন প্রাইমারি পালমোনারি হাইপারটেনশনটা কি জিনিস? প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন ইজ রেয়ার বাট ইম্পর্টেন্ট ডিজিজ, predominantly affects women aged 20 and 30 years. Female predominantly affected 20 to 30 years. প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন এটা স্পোরেডিক হতে পারে, এটা ফ্যামিলিয়াল হতে পারে। এটা ফ্যামিলিয়াল যেখানে হয় সাধারণত একটা জিনের মিউটেশনের জন্য হয়ে থাকে, এটাকে BMPRT2 বলে, অর্থাৎ বোন
মরফোজেনেটিক প্রোটিন রিসেপ্টর জিন। এইটা এই জিনের যে মিউটেশন হয় সেটা এর কারণ হিসেবে মনে করা হয় তোমাদের। এটা মানে এটুকু মনে রাখলে হবে যে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন এটা ফ্যামিলিয়াল এবং স্পোরেডিক অ্যাসপেক্ট। ফ্যামিলিয়াল যেটা সেটা একটা জেনেটিক মিউটেশন জন্য হয়। নাম BMPR2 মনে রাখতে পারলে রাখবে, নাহলে দরকার নেই। আচ্ছা, এখন এইটা বলছে যে ফ্যামিলিয়াল সাধারণত হয়, তবে কখনো কখনো স্পোরেডিক্যালিও এই জিনের মিউটেশন হয়। প্যাথোলজিটা কি হয়? প্যাথোলজিটা হচ্ছে এটা এই যে কথাটা বলা হয় প্লেক্সিফর্ম লেশন। এই প্লেক্সিফর্ম লেশন হচ্ছে এই প্রাইমারি পালমোনারি হাইপারটেনশনের প্যাথোলজি। প্লেক্সিফর্ম লেশনটা কি? এটা হচ্ছে hypertrophy of both media and intima of the visceral and clonal expansion of endothelial cells. Clonal expansion of endothelial cells and hypertrophy of media and intima. এটাই ultimately কি করে? Ultimately causes marked narrowing of the vessel domain এবং এই প্লেক্সিফর্ম লেশন ফর্মেশন এবং narrowing of vessel domain এখানে দেখা যায় যে ইনসিটু থ্রম্বাস ফর্মেশন। আমরা যে কজের ভিতরে একটা ইনসিটু থ্রম্বাস ফর্মেশন বলেছিলাম, সেই ইনসিটু থ্রম্বাস ফর্মেশন হচ্ছে এবং যে ভেসেল এর ভিতরে যদি থ্রম্বাস ফর্মেশন হয় তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে এবং পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে। Now, clinical features of pulmonary hypertension. ক্লিনিক্যাল ফিচার্সটা দুই ভাবে আমরা পাবো। একটা হচ্ছে যে পালমোনারি হাইপারটেনশনের কিছু ফিচার পাবো, আর কিছু ফিচার পাবো হচ্ছে ডিউ টু আন্ডারলাইং কজ অফ পালমোনারি হাইপারটেনশন। এখন pulmonary hypertensionটা usually it develops insidiously যে কারণে it is often diagnosed late. এই pulmonary hypertension এর symptoms কি? Symptoms হচ্ছে breathlessness, chest pain, fatigue, palpitation, syncope. এই যে fatigue, chronic fatigue এবং palpitation এবং recurrent syncope বা effort syncope বলা হয়, তো নর্মালি সিনকোপ না, পেশেন্ট যদি একটু এক্সারসাইজ করে অথবা স্ট্রেন হয় তাহলে দেখা যায় যে সিনকোপ হচ্ছে এবং রিকারেন্ট সিনকোপ। এটি হচ্ছে একটা কমন প্রেজেন্টেশন অফ পালমোনারি হাইপারটেনশন। নর্মালি কোনো ব্রেথলেসনেস নাই, কিন্তু একটু এক্সারশন করলে, একটু জোরে হাঁটলে ব্রেথলেসনেস হচ্ছে এবং সেটার কোনো কমন ইনভেস্টিগেশনে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে পালমোনারি হাইপারটেনশন কি না। তাহলে সাইন, ইম্পর্টেন্ট সাইন কি? ইম্পর্টেন্ট সাইন হচ্ছে এটা সাইন্স অফ পালমোনারি হাইপারটেনশন। সাইন্স অফ পালমোনারি হাইপারটেনশন কি? তুমি জানো যে পালমোনারি হাইপারটেনশন হলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাইন হচ্ছে প্যারাস্টার্নাল হিপ। আমরা যদি এক্সামিনেশন করি পেশেন্টকে তাহলে আমরা জেভিপি রেইজড পেতে পারি, উইথ প্রমিনেন্ট বলা হয়। তো জেভিপি রেইজড একটা প্যারাস্টার্নাল হিপ বলা হয়। প্যালপেবল P2 তোমরা বলো যে প্যালপেবল সেকেন্ড কম্পোনেন্ট, পালমোনারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। এটা যেমন প্যালপেবলও হবে, তেমনি আমরা যখন অস্কালটেট করব তখনও দেখা যাবে যে এই পালমোনারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ডটা লাউড। আর কখনো কখনো রাইট ভেন্ট্রিকুলার থার্ড হার্ট সাউন্ড পাওয়া যেতে পারে। তাহলে এই যে ফিচার্সটা, এটা হচ্ছে ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন। একটা হচ্ছে এলিভেটেড জেপিপি, একটা হচ্ছে প্যারাস্টার্নাল হিপ, আর একটা হচ্ছে যে অ্যাকসেন্টুয়েশন অফ পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড। এটা যেমন প্যালপেটও করা যেতে পারে, আবার অস্কালটেশনও পাওয়া যেতে পারে। আর রাইট
ventricular third heart sound sometimes. These are signs of pulmonary hypertension. এছাড়া এর সাথে আমরা পাবো সাইন্স অফ আন্ডারলাইং ডিজিজ, যেমন যদি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকে অথবা কার্ডিয়াক ডিজিজ থাকে, যেমন সিওপিডি যদি থাকে বা এএসডি ভিএসডি এগুলো যদি থাকে, তাহলে ওগুলো আন্ডারলাইং কজ যেটা থাকবে তারও আমরা কিছু সাইন পাবো। সাইন এবং সিমটমস ফিচার্স হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন আর একটা হচ্ছে ফিচার্স অফ আন্ডারলাইং ডিজিজ। সাইন এরকম, ফিচার্স বা সাইন্স অফ পালমোনারি হাইপারটেনশন, সাইন্স অফ আন্ডারলাইং ডিজিজ। এরপর আমরা যদি ইনভেস্টিগেশন করি, ইনভেস্টিগেশন করব, তাহলে ইনভেস্টিগেশন আমরা একইভাবে আমরা দেখব যে প্রথমে সাইন্স অফ পালমোনারি হাইপারটেনশন কি আছে। তো সাইন্স অফ পালমোনারি হাইপারটেনশন এটার জন্য ওই ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন এটা দেখার জন্য কিছু ইনভেস্টিগেশন হবে আর কিছু ইনভেস্টিগেশন হবে ডিউ টু আন্ডারলাইং কজ। তাহলে যদি আমরা একটা ইসিজি করি, ইসিজিতে আমরা রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন প্যাটার্ন পেতে পারি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিক ফিচার পেতে পারি। চেস্ট এক্সরে করলেও আমরা সেখানেও পালমোনারি হাইপারটেনশন কিছু ফিচার পেতে পারি। তো ইসিজিতে ফিচার্সটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা স্ট্রেনের ফিচার। চেস্ট এক্সরেতে ফিচারটা হচ্ছে এনলার্জড পালমোনারি আর্টারিজ, পেরিফেরাল প্রোনিং এন্ড রাইট ভেন্ট্রিকুলার এনভায়রনমেন্ট। পেরিফেরাল প্রোনিং মানে একটু বাইরের দিকে গেলে তখন আর ভেসেলস দেখা যায় না। নরমালি সেন্ট্রাল মানে মেডিয়াস্টিনাম থেকে চেস্ট ওয়ালের দিকে যতই আমরা আগাই গ্রাজুয়ালি ফেড আপ হতে থাকে ভেসেলের ইমেজ, এবং একদম পেরিফেরির কাছে যে হয়তো এটা ট্রেস করা যায় না। কিন্তু পালমোনারি হাইপারটেনশন যদি হয় তাহলে দেখা যাবে যে মেডিয়াস্টিনাম থেকে পেরিফেরির দিকে আগালে বেশি দূর এই ভেসেলস গুলোকে ট্রেস করা যায় না, এটাকে বলে আমরা পেরিফেরাল প্রোনিং। এছাড়া ডপলার অ্যাসেসমেন্ট অফ দ্য ট্রাইকাসপিড রিগার্জিটেশন যদি দেখা যায়, এটা দিয়ে একটা ইনডাইরেক্টলি নন ইনভেসিভলি একটা পালমোনারি আর্টারি প্রেসারের একটা মেজারমেন্ট পাওয়া যায়, এটা দিয়েও একটা ধারণা করা যায়। এরপরও যদি আমাদের আরো ডায়াগনোসিস করতে হয় ফার্দার ইনভেস্টিগেশন, তাহলে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন। আমরা তো জানি যে পালমোনারি হাইপারটেনশনের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে যে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করে যদি পালমোনারি মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেসার 25 এর উপরে পাওয়া যায় তাহলে তাকে পালমোনারি হাইপারটেনশন বলে। কাজেই এছাড়া কোথায় অ্যাবনরমালিটিসের জন্য পালমোনারি হাইপারটেনশন হচ্ছে, কোন চেম্বারে ইত্যাদি যদি বুঝতে হয় তাহলে কখনো কখনো এই প্রেসার গ্রেডিয়েন্ট আমাদের চেক করতে হয়। তো ফার্দার অ্যাসেসমেন্টের জন্য আমাদেরকে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়া আরো কিছু বিষয় আছে যে কিছু পালমোনারি হাইপারটেনশন আছে যেটা ভাস্কুলার অরিজিন, ভেসেলের প্রবলেমের জন্য। এখন ভেসেল এটা ভ্যাসোডাইলেটরের রেসপন্স করে কি না এটা দেখার একটা পরীক্ষা নিরীক্ষা আছে, ওটাকে বলা হয় যে ভ্যাসোডাইলেটর রেসপন্সিভনেস। অর্থাৎ এটা দেখা যায় যে প্রথমে পালমোনারি আর্টারি প্রেসার মাপ দেওয়া হলো, তারপরে কিছু ভ্যাসোডাইলেটর দেওয়া হলো, দিয়ে তারপরে আবার মাপ দেওয়া হলো, দিয়ে দেখা গেল যে তার প্রেসারটা কমছে কিনা। যদি কমে তাহলে বুঝতে হবে যে ভাসোডাইলেটর রেসপন্সিভনেস আছে, যদি না কমে তাহলে বুঝতে হবে যে ভাসোডাইলেটর রেসপন্সিভনেস নাই। এই রেসপন্সিভনেস এর উপর ডিপেন্ড করে আমাদের চিকিৎসায় কিছু পার্থক্য আছে, সেই কারণে আমাদের এটা দেখার প্রয়োজন হয়। চেস্ট এক্সরে অফ পালমোনারি হাইপারটেনশন। চেস্ট এক্সরেতে আমরা বললাম যে একটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি চেস্ট এক্সরেতে খুব একটা ভালো বোঝা যায় না, এটা খুব বেশি বড় হলে তখন বোঝা যায়, আদারওয়াইজ বোঝা যায় না। এছাড়া প্রমিনেন্ট হচ্ছে পালমোনারি আর্টারি, এই যে হাইলাম, এখানে হাইলাম, এই পালমোনারি আর্টেরিয়াল শ্যাডোটা প্রমিনেন্ট। এটা আর হচ্ছে যে পেরিফেরাল প্রোনিং, তার মানে আমরা এখান থেকে যদি আমরা
পেরিফেরির দিকে আগাই, তাহলে দেখা যাবে যে এই পেরিফেরিতে এই ভেসেলস গুলোকে ট্রেস করা যাচ্ছে না, যেটা নর্মালি হয়তো এই পর্যন্ত ট্রেস করা যায়, কিন্তু এখানে এটা ট্রেস করা যাচ্ছে না। এটা হচ্ছে পেরিফেরাল ক্রনিক পালমোনারি হাইপারটেনশন। তাহলে ইনভেস্টিগেশন, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে যে এটা স্পেশালিস্ট সেন্টারে এটা ম্যানেজ করা উচিত। সেটা হয়তো প্রযোজ্য অ্যাডভান্স কেসের জন্য, কিন্তু কমন যেসব কেস, সব পেশেন্টকে যদি স্পেশালিস্ট সেন্টারে পাঠাতে হয় সেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। আমাদেরকে ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমাদের করতে হবে। তো ম্যানেজমেন্ট হতে পারে মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের ভিতর হচ্ছে যে কিছু আছে কমন ড্রাগ, কমনলি ইউজ ড্রাগ, যেটা আমরা অন্যান্য সচরাচর ব্যবহার করে থাকি। কিছু ড্রাগ আছে সেটাকে বলা হয় ডিজিজ টার্গেটেড ড্রাগ। স্পেসিফিক্যালি এই পালমোনারি হাইপারটেনশন কোন কারণে হচ্ছে তার উপর ভিত্তি করে কিছু টার্গেটেড ড্রাগ। এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। আর আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের অপশন আছে ইন সিলেক্টেড কেসেস, সেটা আমরা চিন্তা করতে পারি। তাহলে কমন হচ্ছে ডায়াবেটিস। পেশেন্টের যদি পালমোনারি হাইপারটেনশন থাকে, এর সাথে যদি রাইট হার্ট ফেইলরের ফিচার থাকে, তাহলে ডায়াবেটিক্স ইজ দ্য ড্রাগ অফ চয়েস। এটাকেই আমরা সাধারণত কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলর বলে থাকি অথবা রাইট হার্ট ফেইলর বলে থাকি। এখানে আমরা যে হসপিটালে কর পালমোনারি বলতে ডায়াগনোসিস করে থাকি, সাধারণত এই সিওপিডি পেশেন্ট যদি তাদের কার্ডিয়াক ফেলিওরের ফিচার থাকে, রাইট হার্ট ফেলিওর ফিচার্স থাকে এবং পালমোনারি হাইপারটেনশনের ফিচার্স থাকে, তাহলে তাদেরকে আমরা ডায়াগনোসিস করে থাকি কর পালমোনারি। এবং তাদের চিকিৎসার কার্ডিয়াক ফেলিওর যে কম্পোনেন্ট, সেটা চিকিৎসার মেইন ড্রাগ হচ্ছে ডায়াবেটিক্স, এবং এর সাথে তার যে আন্ডারলাইং সিওপিডি আছে তার চিকিৎসা দেওয়া। এখন রাইট হার্ট ফেলিওর আছে কিনা সেটা বুঝবো হচ্ছে এই যে ট্রায়াড হচ্ছে রেইজড জেভিপি, অ্যাঙ্গুলার স্ট্যান্ডার্ড লিভার এবং ডিপেন্ডেন্ট এডিমা। তাহলে কারো যদি সিওপিডি থাকে, তার এভিডেন্স অফ পালমোনারি হাইপারটেনশন আছে এবং এভিডেন্স অফ রাইট হার্ট ফেলিওর আছে, তাহলে আমরা বলবো যে তার সিওপিডি আছে এবং তার সেখান থেকে পালমোনারি হাইপারটেনশন আছে এবং সেখান থেকে রাইট হার্ট ফেলিওর হয়েছে। অথবা সিওপিডি আছে, তার কর পালমোনারি হয়েছে এবং সেখান থেকে তার রাইট হার্ট ফেলিওর হয়েছে। এছাড়া আমাদের সাপ্লিমেন্টাল অক্সিজেন দেওয়া লাগতে পারে, যাতে পেশেন্টের আর্টেরিয়াল অক্সিজেনের 60 মিলিমিটার মার্কারে মেনটেন হয়। Other options of treatment: anticoagulation, digoxin, এগুলো হচ্ছে other options. Anticoagulation অথবা digoxin হচ্ছে other options. Pregnancy is some conditions and drugs should be avoided in pulmonary hypertension as it imposes increased risk. If it's a pregnancy, excessive physical activity, this should be avoided. এবং নিউমোকক্কাল এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা রেকমেন্ড করা হচ্ছে। ইট প্রিভেন্টস ফ্রিকুয়েন্ট অ্যাটাক অফ pneumonia or influenza. Some drugs should be avoided: nitrates, beta blockers, cyclizine. এই ড্রাগগুলা এরা প্রেসিপিটেট করতে পারে ফেইলর, যে কারণে এইসব ড্রাগস গুলো অ্যাভয়েড করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সেসিভ প্রেগন্যান্সি অ্যাভয়েড করতে হবে, এবং diuretics, anticoagulation, digoxin may be used for appropriate features. এটা হচ্ছে in general.
আর আমরা বলছিলাম যে কিছু ডিজিজ টার্গেটেড স্ট্র্যাটেজি আছে যেটা স্পেসিফিক্যালি তার প্যাথোফিজিওলজি চিন্তা করে ট্রিটমেন্টটা করা হয়। এর ভিতরে বলা হয় যে একটা কজ পালমোনারি হাইপারটেনশনের একটা প্যাথোফিজিওলজিক্যাল কজ হচ্ছে যে তাদের প্রোস্টাসাইক্লিন, যারা ভ্যাসোডাইলেটর এফেক্ট আছে এই প্রোস্টাসাইক্লিনটা কমে যায়, তাদের ক্ষেত্রে প্রোস্টাসাইক্লিন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দিতে পারি। সেই প্রোস্টাসাইক্লিন রিপ্লেসমেন্ট থেরাপির ভিতরে কিছু ড্রাগ আছে, যে প্রোস্টেনল, তারপর হচ্ছে ট্রেপ্রোস্টিনিল, নেবুলাইজড ইলোফ্রস্ট, এগুলো হচ্ছে এই প্রোস্টাসাইক্লিন রিপ্লেসমেন্ট থেরাপি। তারপর আছে এন্ডোথেলিন মিডিয়েটেড, এন্ডোথেলিন একটা সাবস্টেন্স, এন্ডোথেলিন রিলিজ হয় এবং তারা ভ্যাসোকনস্ট্রিকশন করে। এন্ডোথেলিন যদি বেড়ে যায় তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন ও হাইপারটেনশন হয়। তাহলে এই এন্ডোথেলিনকে ব্লক করার জন্য যে ট্রিটমেন্ট সেটাকে দেওয়া যেতে পারে। সেগুলো হচ্ছে, এটা কমনলি ইউজ হয়ে থাকে যে বোসেন্টান বা এমব্রিসেন্টান, এগুলো কমনলি দেওয়া হয় হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন পেশেন্টের। মানে এন্ডোথেলিন ব্লকিং ড্রাগ। এছাড়া এন্ড্রোজেনাস নাইট্রিক অক্সাইড ও ভ্যাসোডাইলেটর, নাইট্রিক অক্সাইডের মেডিয়েটেড যে ভ্যাসোডাইলেশন এটাকে যারা এনহান্স করে সে ধরনের ড্রাগও দেওয়া যায়। সেটা হচ্ছে ফসফোরাইলেজ 5 ইনহিবিটর সাচ এজ সিলডেনাফিল বা ট্যাডালাফিল। এটাও একটা কমন ট্রিটমেন্ট পালমোনারি হাইপারটেনশন পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে। এই বোসেন্টান বা এমব্রিসেন্টান এবং সিলডেনাফিল এবং ট্যাডালাফিল এটা কমনলি দেওয়া হয়ে থাকে। আদার প্রোস্টাসাইক্লিন রিপ্লেসমেন্ট এবং এই যে গোয়ানাইলেট সাইক্লেজ স্টিমুলেটর, এটা হচ্ছে রায়োসিগো 8, এটা এসব ট্রিটমেন্টও দেওয়া যেতে পারে, অপশন আছে। এগুলো কমনলি আমাদের এখানে কমন যেগুলো ইউজ হয় না, তবে এই বোসেন্টান এবং এই সিলডেনাফিল বা ট্যাডালাফিল এটা কমনলি ইউজ হয়ে থাকে। এছাড়া হাইড্রোস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, এটা দেওয়া যেতে পারে যাদের যে ভ্যাসোডাইলেটর রেসপন্স আমরা বলেছিলাম রাইট থার্ড ক্যাথেটারাইজেশন কোডে যদি আমরা ভ্যাসোডাইলেটর রেসপন্সিভনেস পাই তাহলে তাদেরকে হাইড্রোস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। এছাড়া আছে সার্জিক্যাল অপশন, সার্জিক্যাল ট্রিটমেন্টের ইন সিলেক্টেড পেশেন্টস অ্যাবাউট লাং ট্রান্সপ্লান্টেশন, পালমোনারি থ্রম্বো এন্ড আর্টারেক্টমি, যদি দেখা যায় যে পালমোনারি ভেন বা পালমোনারি আর্টারির লার্জ থ্রম্বো এম্বোলিজম হয়ে এটাকে ব্লক করে দিয়েছে, তাহলে এটাকে এন্ড আর্টারেক্টমি করা যেতে পারে, থ্রম্বাস কেটে ফেলা যেতে পারে। প্রক্সিমাল পালমোনারি থ্রম্বোএম্বোলিক ডিজিজ, তাদের ক্ষেত্রে এটা করা যায়। এছাড়া একটা আছে যে অ্যাট্রিয়াল সেপ্টাস্টমি, যখন দেখা যাচ্ছে যে রাইট সাইডেড হার্টের প্রেশার অনেক বেশি, তখন যে ইন্টারঅ্যাট্রিয়াল যে সেপ্টাম আছে, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামে এখানে একটা ওপেনিং করে রাইট টু লেফট শার তৈরি করে দেওয়া হয়, যাতে রাইট সাইড থেকে প্রেশার ট্রান্সমিশন কিছু লেফট সাইডে হয়ে যায় এবং রাইট সাইডে প্রেশারটা কমে যায়। এটা একটা অপশন, সার্জিক্যাল অপশন, এবং এটার আসলে খুব লং লাস্টিং কোনো সলিউশন না। এটা হচ্ছে যদি পেশেন্টের ট্রান্সপ্লান্টেশন, যেমন আমরা বললাম ডাবল লাং ট্রান্সপ্লান্টেশন বা আদার কোনো পেলিয়েটিভ মেজারের জন্য আমরা অপেক্ষায় আছি, এরকম যদি হয় সিচুয়েশন, তখন এই ইন্টারিম পিরিয়ডের চিকিৎসা হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে। সো দিস ইজ সার্জিক্যাল measures that can be taken for. তাহলে মোটামুটি পালমোনারি হাইপারটেনশন সম্পর্কে আমরা যেটুকু আলাপ করলাম এগুলা সম্পর্কে ধারণা থাকলেই হবে। এটা নিয়ে খুব মেলা যে ডিসকাশন হবে তেমন না, তবে পরীক্ষার সময় বিশেষ করে সিওপিডি পেশেন্ট যদি থাকে তাহলে তার পালমোনারি হাইপারটেনশন আছে কিনা, তার কার্ডিয়াক ফেলিওর আছে কিনা, তার ফিচার্স গুলা কি কি এবং তার ট্রিটমেন্ট গুলা কি কি, কজ কি হতে পারে, এই সম্পর্কে আমাদের প্রশ্ন এসে যায় অনেক সময়। তো সেই সব প্রশ্নের রেসপন্স করার জন্য তোমাদের এই বিষয়গুলো জানা হবে। এবং এই গ্রুপের ভিতরে আমরা যেটা বললাম যে পালমোনারি হাইপারটেনশন ডিউ টু পালমোনারি ডিজিজ এন্ড অর হাইপোক্সিমিয়া, এই যে গ্রুপটা, এই গ্রুপ
টার কারণে যে পালমোনারি হাইপারটেনশন হয় এবং তার কারণে যে স্ট্রাকচারাল অর ফাংশনাল abnormalities of the heart হয়, এটাকে আমরা বলি কল পালমোনারি ইনভেস্টিগেশনস এন্ড ট্রিটমেন্ট, এগুলা লাইক পালমোনারি হাইপারটেনশন এবং পালমোনারি হাইপারটেনশন এর সাথে ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং ডিজিজ। তো মোটামুটি এটাই আমাদের পালমোনারি হাইপারটেনশন কল পালমোনারি। তোমাদের কারো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করো। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের ডিসকাশন আমরা এখানে শেষ করি।